দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই খেলার আড্ডা, ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডার সাথে আছি আমি কনক মাহমুদ। আর আজকের আড্ডায় আমাদের স্টুডিওতে আছেন ফুটবলের দুজন সাবেক তারকা এবং বর্তমানে তারা কোচের ভূমিকায় আছেন। তো আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা বলে রাখতে চাই যে হ্যাঁ, এখন সময়টা কিন্তু টি-20 আইসিসি টি-20 বিশ্বকাপের আর কদিন পরেই, মানে আর মাত্র 2 দিন বাকি আছে, তারপরে পর্দা উঠবে আইসিসি টি-20 বিশ্বকাপের। তবে টি-20 বিশ্বকাপ নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন তো থাকবেই প্রতিদিন। তার সাথে কিন্তু ফুটবল নিয়ে আলোচনাটা করতে হবে, কারণ ফুটবলের যে প্রিমিয়ার লিগ সেটা কিন্তু এই কদিন আগেই শেষ হয়েছে। সেখানে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস, এবং তার থেকেও চমকপ্রদ তথ্য হচ্ছে 14 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও রানার্স আপ হয়েছে মোহামেডান। হ্যাঁ, রানার্স আপ হয়েছে অনেকে বলতে পারেন, তবে এই বাংলাদেশে যে লাখো সাদা কালো সমর্থকরা আছেন তাদের জন্য এটা অনেক বড় উৎসব। কারণ হচ্ছে মোহামেডান গত কয়েক বছর ধরেই তাদের নিজেদেরকে বারবার হারিয়ে খুঁজছিল, আর সেই উৎসবের উপলক্ষটাই কিন্তু এনে দিয়েছেন যিনি, সেই আলফাজ আহমেদ, মোহামেডানের হেড কোচ। তিনি আছেন আমাদের সাথে। আলফাজ আহমেদ, আপনাকে স্বাগত। এবং একই সাথে আছেন বসুন্ধরা কিংস, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, তার টেকনিক্যাল ডিরেক্টর জনাব বাইজিৎ জুবায়ের নিপু। আপনাকেও স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শক, আমরা যেমনটা বলছিলাম, আমরা কথা বলবো বিপিএল ফুটবল নিয়ে। এই বসুন্ধরা কিংসের যে টানা সাফল্য, তার রহস্য কী, এই দলটা থাকবে কিনা, আর হচ্ছে যে হ্যাঁ, আলফাজ আহমেদের হেড কোচ হিসেবে প্রথম ফুল সিজন, এবং এই প্রথম সিজনে বাজিমাত, তার দলটাও অক্ষত থাকবে কিনা নেক্সট সিজনে, এই চমকটা দেখা যাবে কিনা, সেটাও আমাদের জানতে হবে। আমরা আলোচনায় চলে যেতে চাই। প্রথমেই বাইজিৎ জুবায়ের নিপুকে আপনাদের কংগ্রেচুলেশন অ্যাট ফার্স্ট। ধন্যবাদ। পঞ্চমবারের মতো রেকর্ড, পঞ্চমবারের মতো বসুন্ধরা কিংস বিপিএল চ্যাম্পিয়ন। আসলে ক্লাবের এমন কি কিছু যে আসলে বারবার চ্যাম্পিয়ন হতে হতে এখন খুব একটা বেশি এক্সাইটমেন্ট পাওয়া যাচ্ছে না, নাকি আসলে সবাই সেই আগের মতোই সেই এক্সাইটমেন্টে আছেন? না, এক্সাইটমেন্ট তো থাকবেই। আর এবার এক্সাইটমেন্টের অর্থ হচ্ছে ট্রেবল। এবার এটাই আমাদের একটা অপরিপূর্ণতা ছিল অনেকদিন যাবৎ, 5 বছর যাবৎ, যে আমাদের একসাথে 3টা ট্রফি নেওয়া হয় না। তো সেই সুবাদে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে এই বছর। বিশেষ করে আমরা এই বছরে মনে করি যে একমাত্র হেরেছি আমার আলফাজের সাথে, আমরা বিটেন হয়েছি। তাছাড়া এভরিথিংস ওকে, যার জন্য একঘেয়েমি হয়ে যায়। ওটা আসলে চ্যাম্পিয়ন তো চ্যাম্পিয়নই, একঘেয়েমের কিছুটা এখানে। আলফাজ আহমেদ, আপনাদের ছোট ভাই, হারলেন, কিন্তু এই আলফাজ আহমেদ এবারে হেড কোচ হিসেবে যা করে দেখিয়েছেন, অনেক বাঘা কোচও কিন্তু ধরেন প্রথম সিজনে সেই একেবারে বাজিমাতটা করে দিতে পারেননি। তো মানে আলফাজ আহমেদকে কেমন দেখলেন একজন সিনিয়র কোচ হিসেবে? তার মাঠের যে ডাগ আউটে তার যে কোচিং দর্শন, সেটা কেমন লেগেছে? অ্যাকচুয়ালি আলফাজের সাথে আমার সম্পর্ক হচ্ছে, আমি ন্যাশনাল টিমে যখন কোচ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, তখন থেকে আমরা অনেক জায়গায় ট্রাভেল করেছি। আমরা মিয়ানমারে গেছি, আমরা পাকিস্তানে গেছি নিয়ে বাংলাদেশ টিমের সাথে। তো সেখান থেকে আমার হচ্ছে শিক্ষক আর ছাত্র সম্পর্ক। আর যখন সে এই ভূমিকায় আসলো, তখন আলফাজ একটা বড় মাপের খেলোয়াড় ছিল নিঃসন্দেহে, অবশ্যই বাংলাদেশের ওয়ান অফ দ্য লিজেন্ড। তো তার তো কোচিং ক্যারিয়ার, কিন্তু ভালো প্লেয়াররা যে ভালো কোচ হয় তা না। আলফাজ কিন্তু সে দেখিয়েছে, সে এই টিমটাকে নিয়ে, যে টিমটা অনেক ফাইট করেছে পরপর 3বার, কিন্তু 3টা ট্রফিতে কিন্তু তারা রানার্স আপ হয়েছে, জিততেও হেরে গেছে। যাই হোক, তো আমি কনগ্রাচুলেশন জানাই আলফাজকে এই এত ভালো একটা রেজাল্ট করার জন্য। স্পেশালি আমাদের অনেকগুলা ফরেন কোচ আছে এখানে, সেখানে বাংলাদেশের কোচ হিসাবে যে সুনাম করেছে, যেটা করেছে, এটা বিরল। আমি তাকে আবারও কনগ্রাচুলেট করতে চাই। আচ্ছা, আমরা কনগ্রাচুলেট করতে চাই আলফাজ আহমেদকে। আলফাজ আহমেদ, আপনি এর আগে গত বছর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি এসেছিলেন, তখন আপনি বলেছিলেন মোহামেডানকে নিয়ে আপনার অনেক লম্বা একটা পরিকল্পনা আছে, আপনার একটা স্বপ্ন আছে। এই বছরে আপনি মানে ফেডারেশন কাপ জিততে পারেননি, রানার্স আপ হতে হয়েছে, মানে 3টা টুর্নামেন্টে রানার্স আপ। খারাপ লাগা কি কাজ করে যে না চ্যাম্পিয়ন হতে পারলাম না, নাকি ভালো লাগা কাজ করে, আরে যে দলটা একসময় পথ হারিয়ে খুঁজতো সেই দলটাকে অ্যাটলিস্ট আমি একটা তো মানে অবস্থানে রাখতে পারি? ট্রফি, এটা একটা সান্ত্বনা। বাট মোহামেডান টিম এজ এ সারা বাংলাদেশের মানুষ যেভাবে চিন্তা করে মোহামেডান টিমকে নিয়ে, সেটা আসলে চ্যাম্পিয়নশিপ ছাড়া আসলে দর্শকরা গ্রহণ করতে পারে না। তারপরেও মোহামেডানের কিছুটা সময় খারাপ গিয়েছে গত 16-17 দিকে।
তো এখন কিছুটা আমরা কাটিয়ে উঠেছি, কিন্তু আমাদের টিম ওয়ার্ক ছিল একটা সুন্দর, এবং আমাদের অফিসিয়ালরা তাদের ছিল চমৎকার আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং। বিশেষ করে দুইজন আমাদের সেনাপ্রধান ছিলেন বিগত দিনের, এবং আমাদের ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ছিল আলমগীর ভাই। তারা দুইজনে যে উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিয়েছে, সেই কারণে আসলে এবং গত বছরের টিমটা আমরা ধরে রাখতে পেরেছি। সব মিলে আসলে মোহামেডানের এই যাত্রাটা, এই বছরের যাত্রাটা আমি মনে করি যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য খুব একটা ভালো একটা লক্ষণ আমার মনে হয়। যখন আপনার সিজনটা শুরু করেছিলেন তখন আপনাকে প্রত্যেক কোচকেই একটা গোল সেট করে দেওয়া হয়। কেউ হয়তো বা বলে আপনাকে টপ 3-এর মধ্যে থাকতে হবে, কেউ হয়তো বা বলে আপনি টপ অফ দ্য টেবিল থাকেন, মানে টপ হাফ অফ দ্য টেবিল, কিংবা হ্যাঁ ঠিক আছে রেলিগেশনটা সেভ করলেই হয়, এরকম সবাইকে একটা টার্গেট সেট করে দেয়। আপনাকে কি টার্গেট সেট করে দেওয়া ছিল? আসলে আমি যখন টিমটা ধরেছিলাম তখন খুব গত বছর ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে তখন অবস্থা খুব একটা ভালো ছিল না, সেখান থেকে আমি আসছি 4 নম্বরে। তো আমাদের এই যাত্রা এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই চ্যাম্পিয়নশিপটা আসলে আমার টিমটাকে অনেক মোটিভেট করেছে, সামনের দিকে আগামী বছর চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি তৈরি করেছে, বিশেষ করে এই ফেডারেশন কাপটা। যার কারণে এই 3টা টুর্নামেন্ট কিন্তু তারা প্রতিটা টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারছে। তা আমার মনে হয় যে এই বছরের যে 3টা চ্যাম্পিয়নশিপ আমরা হারিয়েছি, এই আক্ষেপটা থাকবে এবং তাদের এই মেন্টালিটিটা গ্রো হবে, আগামীতে যাতে আরও ভালো রেজাল্ট করতে পারে। এই এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে এই আমার কাজে দিবে। আমার মনে হয় এই রানার আপ ট্রফিটাই হয়তো আগামীতে চ্যাম্পিয়ন ট্রফি হিসেবে ফিরে আসতে পারে। অবশ্যই দীপু ভাই, আসলে টুর্নামেন্টে আপনাদের প্রতি সিজনে যেই প্রতিদ্বন্দ্বিতা হয় সেটা মেইনলি আবাহনীর সাথেই হয়ে থাকে। এবারে যখন দেখলেন যে মোহামেডান একটা লম্বা সময় অপরাজিত আনবিটেন রান তাদের, তখন একটু হলেও চিন্তা হচ্ছিল কিনা যে না, মানে মোহামেডান যেই রকম একটা কন্টিনিউটির মধ্যে আছে, আপনাদের জন্য কিছুটা হলেও হুমকি হতে পারে, এরকম কিছু মনে হয়েছিল কিনা? হ্যাঁ, অ্যাকচুয়ালি মোহামেডান কিন্তু আমাদের যতগুলো আমি খেলা দেখেছি মোহামেডান একটা সলিড টিম, মোহামেডান একটা টিম হিসেবে খেলে। এখানে ধরেন যে উপরে যে 2টা প্লেয়ার আছে দিয়াবাতে, ও কিন্তু ওকে তৈরি করে দিত, ও কিন্তু তৈরি করে নেয় যে গোলগুলো করেছে। ও টিমের জন্য খেলে। তো ওদের প্রত্যেকটা প্লেয়ারই, স্পেশালি উইং 2টা আছে, ওদের যে উইং আছে, ওদের যে মিডফিল্ড আছে, ওদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু খেলার জন্য মানে দারুণ একটা টিম কম্বিনেশন। আমাদের জিততে হবে, এই মোটিভেশনটা আমার মনে হয় আলফাজ দিয়েছে, যার জন্য প্রত্যেকটা খেলাতেই কিন্তু ওরা দেখেন একটা খেলাতেও হারে নেয়, এক্সেপ্ট আমাদের এই সেকেন্ড লিগে। আমরা ফার্স্ট লিগে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা বিটেন হব না, ওদের সাথে অ্যাটলিস্ট ড্র করবো। কিন্তু এমন একটা গোল আমরা শেষ মুহূর্তে খেলাম, যে বাল্লু একটা দূর থেকে গোল করলো, ওইটা মানে আনএক্সপেক্টেড গোল। ওই গোলে আমরা রিটার্ন করতে পারিনি, সেখানে আমরা হেরে গেলাম আর কি। তো সেই হিসাবে বলবো যে ওদের মধ্যে টিম স্পিরিট আছে, টিম স্পিরিট আরেকটা দেখলাম যে টিম ওয়ার্ক যেটা হয় সেটা ওদের ম্যাক্সিমাম কিন্তু এক্স প্লেয়াররা খেলাতে যায়, সবাই কিন্তু ওই ইভেন টিম পরিচালনার ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ ওদের একটা টেকনিক্যাল গ্রুপ আছে, সেই গ্রুপ ওদের সাথে ডিসকাস করে আলফাস নিজে, নকিব আছে, অলমোস্ট সব প্লেয়াররাই যায়। কিন্তু আমি কিন্তু ডিফারেন্স দেখেছি আবাহনীতে কিন্তু যখন খেলা হয় বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমি এক্স প্লেয়ারদের দেখি না, সব মোহামেডানের প্লেয়ার দেখি। সুতরাং এই যে তাদের মধ্যে একটা এই বন্ডিংটা কিন্তু এগিয়ে নিয়েছে। ও যে বললো গত বছর যেটা করেছে ও 4th হয়েছে, কিন্তু আরও পয়েন্ট টেবিলে নিজে ছিল। ও যখন হ্যান্ডেল করছে টিমটা তখন কিন্তু এটা কিন্তু ফাইন জায়গায়, সুন্দর একটা জায়গায় গেছে। তো এই 4th যাওয়ার পরে ওকেই কন্টিনিউ করতে হয়েছে আর কি। নতুন হিসাবে আমি বলবো যে এক্সিলেন্ট জব, হি ডিড এক্সিলেন্ট। অবশ্যই। তারপরও আমরা বলছি আলফাজ ভাই এক্সিলেন্ট জব দেখিয়েছেন, তারপরে কিন্তু পয়েন্ট টেবিলে বসুন্ধরা কিংস আর মোহামেডানের মধ্যে যে সেকেন্ড টিম, পয়েন্টের পার্থক্যটা অনেক বড়। এই প্রতিদ্বন্দ্বিতা দিন দিন হয় হারিয়ে যাচ্ছে তা নয়, বসুন্ধরা কিংস সবার থেকে একটু বেশি এগিয়ে যাচ্ছে। আপনি কোনটা বলবেন? বসুন্ধরা কিংস একটু বেশি এগিয়ে যাচ্ছে নাকি প্রতিদ্বন্দ্বিতা আসলে কমে যাচ্ছে? 2-3টা দলের মধ্যেই আসলে প্রতিদ্বন্দ্বিতা, তাও হয়তো বা তারা বসুন্ধরা কিংসকে বাইরে রেখেই যে না ওরা তো জায়ান্ট দল, আমরা নিজেরা সেকেন্ডের জন্য ফাইট করে, এরকম কিছু মনে হয়? আমি দুইটাই বলবো, আমাদের এগিয়ে যাচ্ছি আমরা, প্লাস তাদের প্রতিদ্বন্দ্বিতা কমে যাচ্ছে এই সেন্সে বলবো। যেমন ধরেন আমি যদি একটা ইন্ডিয়ান লিগ ধরে, বাইরের লিগ ধরে, আইএসএল ধরি, আইএসএলে কিন্তু দুর্দান্ত ম্যাচ হয় ওখানে। হ্যাঁ,
ফরেন প্লেয়াররা খেলে, সব কিছু হয়, ওখান থেকে কিন্তু একটা কম্পিটিটিভ মুড হয়। আমাদের কিন্তু এই কম্পিটিশনটা তেমনটা নাই, কয়েকটা টিম ছাড়া। আমাদের 4-5টা টিম আছে, তাদের মধ্যে বেশ কম্পিটিশন হয়, পুলিশের মধ্যে হয়, আবাহনী, মোহামেডান, আমরা আছি, আর 2-1টা টিম। কিন্তু এই কম্পিটিশনটা কিন্তু প্রত্যেকটা দলের থাকতে হবে। আমাদের 10টা দল আছে, 10টা দলের খেলতে হবে, যে কম্পিটিটিভ মুডে খেলতে হবে, সেই হিসাব করলে কিন্তু হয়। কিন্তু আগে যদি আমাদের টিম তো আমরা বরাবরই ভালো করি, আর মোহামেডান আবাহনী ঐতিহ্যবাহী টিম, এর সাথে আমাদের তুলনা হয় না। আমরা নতুন টিম, আমরা চিন্তা করেছি আমাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে, আমাদের যে ইমরুল ভাই আছে, আমাদের প্রেসিডেন্ট মহোদয় আছেন, উনি মানে প্রথম থেকে ফর দ্য বিগিনিং 2018-তেই আমি যখন ওনার সাথে কথা বলেছি, ওনার যে দূরদর্শিতা ছিল, উনি যে প্ল্যানিংটা করছে যে আমি কোন প্লেয়ার নিব, কাদের নিব, কোন কোচদের নিব, কাকে আনবো, টেকনিক্যাল ম্যান কারা কারা আছে, বেসগুলো কিন্তু একসাথে করেছে। এবং ওনার যে সারাউন্ডিং পিপুল আছে, ওরা দুর্দান্ত, ওনাদের টিম ওয়ার্কটা, আমি শুধু বলবো না, আমাদের শুধু কোচদের একটা এখানে ক্রেডিট আছে, ক্রেডিট গোজ টু অফকোর্স ওই অফিসিয়ালদের যারা ম্যানেজমেন্ট আছে। এই ম্যানেজমেন্টটা কিন্তু একাত্ম হয়ে আমাদেরকে, ম্যানেজমেন্ট থেকে আমাদের ডিকটেট করে, আমরা ইভেন মানে একটা প্লেয়ার নিতে গেলেও আপনাদের মধ্যে যে বোর্ড মিটিংটা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমি একটু আলফাজের কাছে যেতে যাচ্ছিলাম। আলফাজ ভাই, আপনি বসুন্ধরা কিংসের ব্যাপারটা যখন আসে, সব কিছু মনে হয় যে একটা কর্পোরেট একটা ব্যাপার। এর আগে সাইফ স্পোর্টিংও ছিল, যে না হ্যাঁ অনেকটা মিটিং করে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা একটা প্লেয়ার নেয়। তারা একটা লোকাল প্লেয়ার সাইন করাতে গেলেও তাকে নিয়ে মনে করেন যে অনেক ডেটা চিন্তা ভাবনা করতে হয়, সেখানে প্রেসিডেন্ট খুব অ্যাক্টিভলি ইনভলভ থাকেন। মোহামেডানে এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, যেহেতু সবাই একটা উপদেষ্টা কমিটি গঠন করে দেওয়া হয়েছে সব সাবেক ফুটবলারদের নিয়ে। তারপরেও যখন আপনারা প্লেয়ার নিয়েছেন, বিদেশি প্লেয়ার, দিয়াবাতে অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে, তারপরেও কিছু নতুন বিদেশি এসেছে, লোকাল কিছু তরুণ ফুটবলার আমরা দেখেছি দুর্দান্ত পারফর্ম করেছে। তাদেরকে যখন রিক্রুট করেছেন, তখন কি চিন্তা করে রিক্রুট করেছেন? সেখানে আসলে ইনপুট কার ছিল, শুধু আপনার নাকি পুরো উপদেষ্টা কমিটির ছিল? আসলে টেকনিক্যাল কমিটি আছে, আমাদের টেকনিক্যাল কমিটি সব এক্স খেলোয়াড় আছে, আর আমি আছি। স্পেশালি আমাদের কোচিং স্টাফের ভিতরে আমি আছি, কানন ভাই আছে, সেন্টু, আর টিম ম্যানেজার হিসেবে নকিব, ইমতিয়াজ আহমেদ নকিব। তো আসলে প্লেয়ারের খোঁজ তো আসলে সবাই খেলা দেখতে হবে, তাইলে তো প্লেয়ার চিনতে হবে কে ভালো খেলছে। এই দিক দিয়ে আসলে আমি আর নকিবই একটু বেশি খোঁজাখুঁজি করি, বাট আলোচনার মাধ্যমে এটা নেই আর কি আমরা। তো এখানে আমাদেরকে টেকনিক্যাল কমিটি যারা আছে তারাও হেল্প করে। টোটালি একটা টিম ওয়ার্ক হিসেবে মোহামেডান কাজ করতেছে গত 2 বছর ধরে। আমার মনে হয় যে এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় যে আমাদের টিমটা আরও ব্যালেন্স হবে, ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আচ্ছা, বাংলাদেশের ক্লাব কালচার কিন্তু এটা বলে না। অনেকেই, মানে শুধু বাংলাদেশ না, অনেক দেশেই ধরেন যে একটা উপদেষ্টা কমিটি, তারা যখন একটা কথা বলে, অনেক সময় মনে হয় একজন কোচের স্বকীয়তা হারিয়ে যাচ্ছে, তার যে নিজস্ব ধ্যান ধারণা সেটা কিছুটা হলেও কাভার্ড আপ হয়ে যায়। যদিও বা মানে মোহামেডানে মানে আলফাজ, নকিব, জনি, মানে যারা আছেন সিনিয়র যারা আছেন, সবাই মিলে যখন সবার কথা শোনা যায়, অনেক বড়, মানে ওইটা দিয়ে একটা ফুটবল টিম গঠন করা যাবে, এখনও তারা খেলতে পারবেন। তো সব কিছু মিলিয়ে কখনো কি মনে হয় যে না, মানে আমার স্বকীয়তাটা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা আমার সেটা রাখা হচ্ছে না, আমি একটা জিনিস বলছি আমার কথা শুনছে না? না, এই দিক দিয়ে আমি অনেক লাকি। টিম সবসময় মেক করার ব্যাপারে আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন থাকে, কেউ কোনো হস্তক্ষেপ নাই। এই জায়গাটায় আমি অনেক আনন্দের সাথে কাজ করতে পারতেছি। বাট আমি তাদের উপদেশটা নেই, তাদের আলোচনাটা নিয়ে, আলোচনাটার মাধ্যমে যেটা আমার কাছে মনে হয় যে এটা পজিটিভ, সেটাই আমি নিতে পারি। সো আমার কাছে এই গত 2 বছর ধরে সবার আমি অনেক হেল্প পাচ্ছি, এবং বড় ভাইরা যারাই আছেন, টেকনিক্যাল কমিটি যারা আছেন, এবং আমার কলিগ যারা আছে, কানন ভাই, সেন্টু, নকিব, সবাই আমাকে সহযোগিতা করেছে। বাট মোহামেডান টিম একটা বিগ টিম, আসলে এখানে কোচিং করাটা অনেক টাফ, অনেক প্রেশার। দর্শক, আপনারা যখন ফুটবল খেলেছেন তখন থেকে প্রেশারটা একটু কম, তাই না? আসলে যখন খেলেছিলাম তখন মনে হয়েছিল প্রেশার নাই, কারণ আমরা জিততে হবে। আর এখানে হলো গিয়া এক কোচের ওপরে সব কিছুই বর্তায়। যখন আপনি টিম ভালো করবে তখন সুনাম, আর যখন খারাপ করবে অটোমেটিক আপনি এখান থেকে চলে যেতে হবে। এখন যদি আমরা বলি যে প্লেয়ারদের কথা, সুলেমান দিয়াবাতে তিনি তো আছেন আপনার টিমে, আর কে এইবারে আপনি যদি বলেন যে 5টা প্লেয়ার যারা কিনা আপনাকে হেল্প করেছে অ্যাটলিস্ট এই পজিশনটা রাখতে, এরকম কে আছেন? আমার টিমে প্রায় 34 জন খেলোয়াড় ছিল এই বছর,
তো দুই একজন ছাড়া, একজন দুইজন ছাড়া আমি সবাইকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর চেষ্টা করেছি। বাট আমার একটা 11 ছিল, সেই 11টা এবং পাশাপাশি যারা চেঞ্জিংয়ে ছিল সবাই মোটামুটি সার্ভিস দিয়েছে। তো আমার মনে হয় যে এখানে একজন কিংবা 5 জনকে ওদেরকে বলে, ওদের নাম বলে আমি সবাইকে ছোট করতে চাই না। আচ্ছা নিপু ভাই, আপনার মানে শুনলেন, মানে সাবেক ফুটবলার, মানে মোহামেডানের যে প্রেজেন্সটা থাকে অন্য কোনো টিমে থাকে না। একটা ক্লাবে যখন লেজেন্ড ফুটবলার থাকে সেটা কতটুকু হেল্প করে, মানে এইটা মানে মনে কি হয় যে আমাদের অনেক ক্লাব এখন একটু ফরেন কোচের দিকে একটু বেশি ঝুঁকছে। হ্যাঁ, মানে আপনার ক্লাবে হয়তো ভালো কোচ আছেন, অনেক ক্লাবে দেখা গেছে শুধুমাত্র সার্টিফিকেট দেখেই তাদেরকে নিয়ে চলে আসা হয়, সিভি দেখেই নিয়ে চলে আসা হয়। সেখানে এখন পর্যন্ত এখনো মনে হচ্ছে যে না, আমাদের লোকাল কোচ বেশ কিছু আছেন যাদেরকে কিনা দায়িত্ব দেওয়া যেতে পারে। আলফাজের মতো ডেফিনেটলি আমি যেটা বলবো, কর্পোরেটের সাথে আমাদের যে মোহামেডান টিমের সাথে ডিফারেন্সটা হচ্ছে ওদের টিমের যে প্রেসিডেন্ট আছে উনি কিন্তু মাঠে এসে খেলেন না, উনি সিলেকশন থাকেন না, কথা বল হয় না। কিন্তু আমাদের যে কর্পোরেট হাউস, আমাদের যে ইমরুল সাহেব, উনি নিজেও প্লেয়ার ছিলেন। তো উনি কিন্তু ওনার একটা আইডিয়া আছে কেমন খেলোয়াড়, ওনাকে উল্টাপাল্টা বুঝ দেওয়া যাবে না। সুতরাং উনি সব বুঝেন, জানেন এবং এটা নিয়ে স্টাডি করেন। তারপরে ওনার যে সেকেন্ড পর্যায়ে যিনি আছেন আমাদের ম্যানেজার ওয়াসিমুজ্জামান, উনি কিন্তু শুধু আমাদের দেশেই খেলা না এবং তাবৎ দুনিয়ার খেলাধুলার খবর রাখেন, মানে আস্তে আস্তে উনিও বেশ ডেভেলপ হচ্ছে। তো আমার মনে হয় যখন এই যে কথাটা বললেন যে যখন এতগুলো প্লেয়ার বা এক্স প্লেয়াররা তাদেরকে বলে যোগান দেয়, এটা কিন্তু আলফাজ বা আমাদের জন্য ভালো, কারণ ডেমোক্রেটিক ওয়েতে যখন কথাগুলো বলবে, আর আপনি কোনো হয়তো কম বুঝলেন কিন্তু আপনি এমন একটা কথা বললেন যেটা আমার টিমের জন্য খুব কাজে দেবে। সুতরাং এই যে আলোচনাগুলো আমি অস্কারকে কখনোই বলতে শুনিনি যে আমরা এই যে আমরা যেটা আমাদের যে টিম, আমরা যে ম্যানেজমেন্ট আছে, আমাদের যে টিমের যে কোচিং স্টাফ আছে, সবার সাথে একটা টিম করতে গেলে যখন টিম করবে তখন 23 করবে, 11 করবে, আমরা কিন্তু কয়েকদিনের ট্রেনিং দেখি, বেশ কারেন্ট ট্রেনিংগুলো দেখি, গতকালকে ট্রেনিং কী হলো, তার আগে ট্রেনিং কী হলো, বেস্ট 23 জন কে হতে পারে আমরা ওইভাবে সিলেকশন করি। তারপরে হচ্ছে আমি একটা কথা বললাম যে এই প্লেসে কাকে খেলানো যায়, কেন খেলানো যায় আমাকে দেখাইতে হয়। সুতরাং আলটিমেটলি কিন্তু ফাইনালি সে কিন্তু ডিসিশনটা হেড কোচে নেয়, কিন্তু আমাদের সাথে এই যে সুন্দর একটা কথোপকথন করার পরে যেটা হয়, এটা ডেমোক্রেটিক ওয়েতে করলে মনে আমার সবচেয়ে ভালো হয়। অবশ্যই আমরা মানে আপনাদের কাছ থেকে আরও শুনবো এবারে যে লিগের যে পথটা ছিল, ফুটবল সিজনের পথটা ছিল অনেক লম্বা হয়, সব দেশেই হয়। তো আমরা এই লম্বা পথে আরও কী কী অভিজ্ঞতা হয়েছে, এই টিমটা আমরা দেখতে পাবো কিনা নেক্সট সিজন, এটা নিয়ে কথা বলতে তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক, ফরচুন শু প্রেজেন্টস খেলার আড্ডা একটা বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরেকবার ফরচুন শু নিবেদিত খেলার আড্ডায়। কথা বলছিলাম প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে, যেখানে কিনা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস এবং 14 বছর পর রানার্স আপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর সেই লিগের ব্যাপারে আলোচনা করার জন্যই আমাদের স্টুডিওতে আজকে আছেন বসুন্ধরা কিংসের টেকনিক্যাল ডিরেক্টর বাইজিৎ জুবাইর নিপু, এবং তার সাথে আছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আলফাজ আহমেদ, যিনি আমাদের সাবেক তারকা ফুটবলারও। আমরা কথা বলছিলাম মোহামেডান এবং বসুন্ধরা কিংসের এই লিগে তাদের যে দীর্ঘ পথ চলা ছিল, তাদের যে অভিজ্ঞতা ছিল, সেগুলো জানার চেষ্টা করেছি। আমরা একটু জানতে চাইব যে প্রথমে বাইজিৎ জুবাইর নিপুর কাছেই জানতে চাই যে আমরা একটা লিগ যখন, একটা সিজন যখন শুরু হয়, ইভেন সিজন শেষ হওয়ার আগেই আমরা শুনি যে অমুক চলে যাচ্ছে, তমুক চলে যাচ্ছে, এই টিমটা নেক্সট সিজন থাকছে না। এটা হবেই, ভাঙাগড়ার খেলা তো ফুটবলের সাথে জড়িয়ে। আমরা শুনেছি যে অস্কার বুজন তিনি চলে যাচ্ছেন, গতকালকে আমরা গুজব শুনলাম। আজকে বসুন্ধরা কিংস প্রেসিডেন্ট মিস্টার ইমরুল হাসান তিনি কনফার্ম করেছেন যে না, তার সাথে যতদিন পর্যন্ত কন্ট্রাক্ট আছে তিনি থাকবেন, অর্থাৎ তিনি নেক্সট সিজনেও থাকছেন। মানে এরকম কি কোনো সিচুয়েশন হয়েছিল কিনা আসলে অস্কার ব্রিজনকে ছাড়ার মতো, এরকম কোনো সিচুয়েশন? আমরা পরশুদিন মাত্র লিগ শেষ করলাম, কালকে আমাদের ডে অফ ছিল, আজকে ডে অফ ছিল। তো আগামীকাল হয়তো আমরা অফিসে যাব বা কাজকর্ম শুরু হবে। কিন্তু এমন একটা বড় নিউজ হলো, মানে আমরা নিজেরাই হতভম্ব যে কী নিউজ হলো। আমাদের সাথে স্টিল নাও সোফার আই নো জুলাইয়ের 31 জুলাই পর্যন্ত তার কন্ট্রাক্ট আছে। তো সেখানে একটা নিউজ হলো, আপনার বড় একটা ইলেকট্রিক মিডিয়া করলো, এটা আমার কাছে মনে হচ্ছে, আমি নিজেও জানি না ব্যাপারটা। সুতরাং এই ব্যাপারে আমার ম্যানেজমেন্ট ডিসিশন নিবে ডেফিনেটলি। ম্যানেজমেন্টের বাইরে কেউ নিতে পারবে না কোনো প্লেয়ারের কথায় বা আমাদের কোচিং স্টাফের কথায়। ওনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। তবে আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি,
হি ইজ স্টিল উইথ আস। মানে হয়তোবা ওনার কন্ট্রাক্ট নেক্সট ডে হয়তোবা হতে মানে পারে, এটা management লম্বা হতে decision পারে। নেবে। আচ্ছা, একটা ব্যাপার যে আসলে অস্কার বুজনের ক্ষেত্রে বলে অনেকে যে অস্কার বুজন আসার পরে যেমন বিদেশি পেয়েছেন, যেমন লোকাল পেয়েছেন, যেমন রেডিমেড একটা টিম পেয়েছেন, মানে এই টিমে যে কেউ চ্যাম্পিয়ন করতে পারেন আর কি, এটা অনেকে বলেন যারা ফুটবল সমর্থক আছেন। আপনিও কি তাদের সাথে একমত কিনা? মানে একটা স্টাডেড টিম যেখানে লোকাল মানে স্টাররা খেলছেন, ইভেন ফরেনাররা তারা বাংলাদেশের অন্য সব ক্লাবের থেকে কোয়ালিটির দিক দিয়ে বেস্ট এবং সবচেয়ে দামি ফরেনার। তো এই টিম নিয়ে তো চ্যাম্পিয়ন না হওয়ার কোনো উপায় কি নেই? মানে এমন কি কিছু? না না, অ্যাকচুয়ালি সেটা না। একটা টিমকে যদি আপনার কেমিস্ট্রি নিয়ে একটা টিম তৈরি করতে হয়, ভালো প্লেয়ার তো অবশ্যই লাগবে, ভালো কোচ লাগবে, কোচিং স্টাফ লাগবে, তার সাথে ভালো ম্যানেজমেন্ট লাগবে, একটা ফুল ফ্লেজ একটা টিম লাগবে। সেই টিমের কাজগুলো কিন্তু আমরা করেছি লাস্ট 5 ইয়ার্স। এখন আপনি ধরেন যদি আমি ইউরোপ লিগ দেখি, ওরা কিন্তু দেখেন কম্পিটিশনটা দেখেন, রিয়াল মাদ্রিদ কিন্তু চ্যাম্পিয়নের জন্য করে, আপনার বার্সেলোনা চ্যাম্পিয়নের জন্য করে, যতগুলো টিম করে। আপনি ইংল্যান্ডে ইংলিশ লিগ দেখেন, আমাদের লাস্ট খেলা এসে কিন্তু তারা ডিসাইডেড হয়। সুতরাং ওখানে যদি বলেন যে না আমি বেস্ট টিম করলাম, একটা বেস্ট টিম করার পরে কোনো কেউ বলতে পারে না আমরা এবার চ্যাম্পিয়ন হব। আপনি আলফাকে জিজ্ঞেস করেন, যাকে জিজ্ঞেস করেন, যে একটা টিম বেস্ট করার পরেও কিন্তু চ্যালেঞ্জ থাকে, যেটা আমরা আবাহনী মোহামেডান দেখছি। আবাহনী আমাদের মোহামেডান 80 বছরের পুরনো টিম, আবাহনী 50 বছরের ঊর্ধ্বে টিম। তো তাদের সময় দেখেছি আমরা যখন হয়েছে এমনি 2-3টার দলই খুব ভালো, ব্রাদার্স, মোহামেডান, বিজেএমসি, আবাহনী ছিল। সেখানে কিন্তু কেউ কনফার্ম ছিল না যে আমরা চ্যাম্পিয়ন হবো, কেউ বলতে পারেনি। সুতরাং এই ক্ষেত্রেও কিন্তু আপনি যদি বলে দেন যে কেউ, এটা তো সম্ভব না যে একটা টিমে। আমরা তো মানে বসুন্ধরা কিংসের কথা শুনলাম, মোহামেডানে আলফাজ আহমেদ আপনি কি থাকছেন? অবশ্যই থাকছি, যাওয়ার তো কোনো কারণ দেখছি না। আচ্ছা, মানে যদি কখনো ক্লাব বলেও আমার ধারণা যে সমর্থকরা সেটা ভালোভাবে নেবেন না, মানে হয়তোবা সেটা খুব বাজেভাবেই তারা নেবেন যে এত কিছুর পরেও আসলে যদি আলফাজকে কোনো কারণে ছেড়ে দেওয়া হয়। আর আপনার টিম অনেক তরুণ ফুটবলারকে আমরা দেখেছি পারফর্ম করতে, মুজাফফরভ, দিয়াবাতে, বিদেশিরা যারা ছিলেন তারাও পারফর্ম করেছেন। এই টিমটাই আপনি নেক্সট সিজনে পাচ্ছেন কি না? আমরা শুনেছি যে আপনারা চেষ্টা করছেন, ম্যানেজমেন্টকে বলেছেন, ম্যানেজমেন্ট কতটুকু সচেষ্ট এই দলটাকেই রাখার জন্য? কারণ আমরা শুনছি এখানে বেশিরভাগ ফুটবলার আরেকটি ঐতিহ্যবাহী ক্লাবে চলে যাচ্ছেন। এটাই একটা দলবদলের আসলে খেলোয়াড়দের, আমি যখন খেলোয়াড় ছিলাম আমারও একটা স্বপ্ন থাকতো, ইচ্ছা থাকতো যে আগামী বছর আমি আরও বেশি টাকা পেয়ে অন্য ক্লাবে যাবো। এটা আসলে প্লেয়ারের একটা নিজস্ব একটা স্বাধীনতা আছে, আবার তাদের ভবিষ্যতের দিকটাও চিন্তা করতে হবে। এখানে আসলে ক্লাব চেষ্টা করে সবসময় তার ক্লাব খেলোয়াড়কে সব কিছু পূরণ করার জন্য, বা সিচুয়েশনটা এমন হয় যে খেলোয়াড়দের চাহিদা দিন দিন বাড়ছে। তো এখানে আসলে খেলোয়াড়রা অবশ্যই তাদের স্বাধীনতা থাকবে, তারপরেও ক্লাব 100% আমরা যেভাবে বলছি ক্লাব চেষ্টা করছে আমাদের পুরোনো টিমটা ধরে রাখার জন্য। তারপরে 2-1 চলে যাবেই, চলে যাই, এটাই ফুটবলের নিয়ম। বাট আমিও একসময় মোহামেডানে খেলেছিলাম অনেক বছর, আমি কিন্তু মোহামেডান থেকে অন্য টিমে গিয়েছিলাম, কিন্তু মোহামেডান কিন্তু মোহামেডানের জায়গায় আছে। সো আমার জন্য মোহামেডান থেমে থাকেনি। সো এরকম যদি 2-1 চলেও যায়, মোহামেডান ক্লাব কারোর জন্য মানে থেমে থাকবে না, মোহামেডানের মধ্যে চলবে। এখন পর্যন্ত কি মানে কেউ কি নিশ্চিত করা গেছে যে কে কে থাকছে? মানে নিশ্চিত কয়েকজনের নাম কি বলা যাবে না নেক্সট সিজনে তারা থাকছেন? আমার ফরেন সবাই থাকবে, একজন বাইরের ফরেন আমরা আনতেছি, আর জাফর এন্ড কামরুল আমার মনে হয় ওরা 2জন চলে গেছে। বাট আদার্স আরও 2জনের নাম শুনছি, ইমন মুরাদ, বাট আমার মনে হয় যে এদেরকে নিয়ে অনেক আলোচনা আছে, আরও সময়ের ব্যাপার। বাট আমার মনে হয় যে মোহামেডানে থাকার সম্ভাবনাই আছে। আচ্ছা, অবশ্যই এটা মোহামেডান সমর্থকদের জন্য একটা ভালো নিউজ। আচ্ছা, প্রতিপক্ষ দলের মানে নেক্সট সিজনে হয়তো বা বসুন্ধরা কিংসের সাথে আবারও দেখা গেল মোহামেডানেরই ফাইট হলো, যেহেতু আলফাজ আহমেদ আছেন, এটা দুঃসংবাদ কিনা প্রতিপক্ষ শিবিরের জন্য? মানে আপনি তো প্রতিপক্ষ দলেরই টেকনিক্যাল ডিরেক্টর, মানে আলফাজ থাকছেন, এটা দুঃসংবাদ কিনা? না, ডেফিনেটলি না। ধরেন যে আমাদের 2বার ফেস হয়েছে, 2বার না বোধহয় 3বার 5বার, আমি আসার পরে 5বার ফেস করেছি, মানে 5বারের মধ্যে 1বার কিন্তু আমরা হেরেছি। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নেই। 2বার দুইবার আপনি ভুল তথ্য দিলে তো হবে না। না না, 2বার ফেডারেশন কাপে, আমি আসার পরে ফেডারেশন কাপে এই বছরের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা, এই বছরের কথা। কিন্তু 3টা ফাইনালে আমরা খেলেছি ওর সাথে, এবং 3টাতে জিতেছি, এবং আমরা শুধু ফার্স্ট লিগে হেরেছি, আর সেকেন্ড লিগে কিন্তু আবার ওদের মাঠেই এটা করলাম। তার মানে হচ্ছে আমরা
আমাদের ভয় পাওয়ার কিছু নেই, স্বাভাবিক এটা, আমাদের টিম ভালো সব কিছু আছে। তো আমরা যেহেতু যেভাবে ওরা যেভাবে প্ল্যান করে আসে, এইবার আরও ভালো প্ল্যান করবো নিশ্চয়ই, ডেফিনেটলি। অবশ্যই। আচ্ছা, আমি যদি বসুন্ধরা কিংসের কথা বলি, রবসন রবিনিও, ডরিয়েলটন গোমেজ, মিগুয়েল ফিগেইরা, আপনার 3 জন ব্রাজিলিয়ান, তারা লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এখন যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে, আমি লাস্ট 3 সিজন দেখলাম রবসন রবিনিও, যিনি কিনা শুরুর 2টা সিজন খুব দারুণ খেলেছেন, 1-2টা সিজন, বাট এখন ওনার মানে উনি হয়তো বা গোল করানোতে ব্যস্ত বেশি, গোলের সংখ্যাটা একটু কম, কিন্তু দেখা যাচ্ছে যে টপ স্কোরার বলেন, টপ 3 স্কোরার বলেন, সেখানে মানে বসুন্ধরা কিংসের একজনকে দেখা যাচ্ছে এরকম আর কি। মানে স্কোরিংয়ের দিক দিয়ে কি মনে হচ্ছে যে আমরা ডরিয়েলটনকে রেখেও, গোল মেশিনকে রেখেও আসলে ওইরকম আউটপুট পাচ্ছি না? আসলে ডরিয়েলটন যে কাছ থেকে আমাদের যতটুকু মানে ছিল, এক্সপেকটেশন ছিল, সেই হিসেবে আমরা পাইনি। ওর কিন্তু আমাদের টিমের হাইয়েস্ট স্কোরার, ডেফিনেটলি 13 গোল করেছে, কিন্তু ওর যে চান্স পেয়েছে অনেক খেলাতে খুব ভালো চান্স পেয়েছে, সেগুলি মিস করেছে। আমি যদি দিয়াবাতের সাথে তাকে যদি কম্পেয়ার করি, দিয়াবাতে কিন্তু এই সমস্ত বল পেলে আমার মনে হয় বিউটিফুল গোল। ইভেন কর্নেলিয়াস স্টিওয়ার্ট, আপনার আবাহনীর, সেও এবার দারুণ খেলেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে একটু পিছিয়ে আছি আমাদের অন্যান্য স্ট্রাইকার চেয়ে, আমাদের স্ট্রাইকার পিছানো। তো আমরা বেস্ট স্ট্রাইকার দেখি গত 2 বছরে কিন্তু হাইয়েস্ট স্কোরার ছিল। এই ক্ষেত্রে কি মানে ফরেন লাইনআপে কি একটা চেঞ্জ এক্সপেক্ট করতে এটা এখন ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। আমরা তো আমাদের যতটুকু যা করার, কাকে চেঞ্জ করতে হবে, কোন ফরেনার আনতে হবে, কাদেরকে দিয়ে চলবে, আমরা আমাদের টেকনিক্যাল সাইড থেকে আমরা দিয়েছি। আর ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করে, আর উনি তো ভালো খেলা বোঝে, আমাদের প্রেসিডেন্ট রবসন রবিনিও নিঃসন্দেহে মানে বাংলাদেশের সবচেয়ে দামি বিদেশি। আমরা শুনেছি ওনার ভারত থেকে একটা অফার আছে এবং ক্লাবের সাথে আলোচনা চলছে, এমনও হতে পারে উনি ভারতে যেতে পারেন। আপনারা কতটুকু জানেন? একটা প্লেয়ার যখন খেলে, একটা টপ মোস্ট প্লেয়ার খেলে এবং টপ ফর্মে খেলে, তখন তার তো চাহিদা থাকবে, বিভিন্ন ক্লাব তাকে নিতে যাবে। এটা আইএসএল বলেন বা ইন্ডিয়ান টিম বলে বা অন্য টিম জিততে পারে বা ব্রাজিল জিততে পারে, সেটা থাকতেই পারে। আলফাজ কিছুদিন আগে বললো যে সবাই থাকে। আবার অনেক সময় আমি যেটা দেখেছি, এটা বলা ঠিক হবে না, তারপর বলছি আমি, সেটা হচ্ছে ডিমান্ড বাড়ানোর জন্য বলে যে আমাকে তো অফার দিয়েছে আবাহনী টিম মোহামেডান থেকে, তখন আমি চলে যাব। তখন এই অফারটা ওটাকে রেজ করার জন্য হইতে পারে এটা। এবং আমার মনে হয় না ফার্স্ট ইয়ারে যেই পারফরমেন্স ছিল রবসনের, তার দ্বিতীয় বছর এই বছরে মানে সিজন বাই সিজন মনে হচ্ছে না একটু ডাউনগ্রেড হচ্ছে, এটা ঘাটতি হচ্ছে। তো আমার মনে হয় ওর সাথে যদি আবার আমাদের ম্যানেজমেন্ট কথা বলে, আর ওর মতো প্লেয়ার আমাদের দেশের জন্য খুব জরুরি, আমাদের লিগের জন্য ইজ পারফেক্ট। অবশ্যই। আমরা রবসনের কথা বলছিলাম, মোহামেডানে সুলেমান দিয়াবাতে 5 বছর ধরে খেলছেন। এবার আমরা আশা করছি মানে ফেডারেশন থেকে হয়তোবা চেষ্টা চলছে, তিনি ইচ্ছাও প্রকাশ করেছেন যে হয়তোবা বাংলাদেশ জাতীয় দলেও তাকে নিউট্রালাইজেশনের ব্যাপারে একটা কথাবার্তা চলছে। আলফাজ আহমেদ, সুলেমান দিয়াবাতেকে নিয়ে আপনার এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয়েছে কিনা, যে আসলে তার মতো একজন গোল স্কোরার যে কোনো টিমের জন্য আশীর্বাদ, তাকে নিয়ে এরকম কোনো প্রেশার এসেছে কিনা, কোথাও থেকে অফার এসেছে কিনা, তাকে মনে হয়েছে কিনা যে নাসে চলে যেতে পারে কখনো? না, এটা আসলে সুলেমান দিয়াবাতে আমাদের টিমের মেইন প্লেয়ারই, বাট তাকেও সে বলে যে তাকে বসুন্ধরা অফার করতেছে, আবাহনী অফার করতেছে, বাট সেই স্টিল সে মোহামেডানের একজন ভক্ত এবং সে হার্ড অ্যান্ড সোল মোহামেডান সাপোর্টার এবং মোহামেডানের জন্য সে জান দিতে প্রস্তুত। সে যতই তাকে অফার দেখ, আমার মনে হয় না সে মোহামেডান ছেড়ে কোথাও যাবে। অবশ্যই। আর হচ্ছে যে মানে যেহেতু বসুন্ধরা কিংসের পেছনে নেপথ্যে বসুন্ধরা গ্রুপের মতো দেশের একটি শিল্প প্রতিষ্ঠান তারা পৃষ্ঠপোষকতা করছে, মোহামেডানের নেপথ্যেও কিন্তু ইউনাইটেড গ্রুপের মতো একটি বড় কোম্পানি তারা পৃষ্ঠপোষকতা করছে, সেক্ষেত্রে অনেকে আর্থিক কিছু সিচুয়েশন তুলে ধরেন। এটা কি আসলে মানে ম্যানেজমেন্ট মানে অর্থ খরচ করতে চাচ্ছে না, নাকি তারা চিন্তা ভাবনা করে ঠিক যেখানে যতটুকু প্রয়োজন চিনি দেওয়ার ততটুকুই চিনি দেওয়ার চেষ্টা করছে? না, আসলে এটা আমি বলবো না, কারণ গত 2 বছরে ম্যাক্স গ্রুপ এখানে জড়িত, ইউনাইটেড গ্রুপ বলেন আর ম্যাক্স গ্রুপ আলমগীর ভাই, আসলে এই 2 জনের উপরেই একটু আমাদের ক্লাব চলছে, এই 2 জনই আমাদেরকে ক্লাবটা চালাচ্ছেন। তাদের কথা হচ্ছে যে আমরা লং টাইম প্রসেসে যেতে চাচ্ছি, কারণ বাংলাদেশে যদি আপনি দেখেন প্লেয়ার সংকট, কিন্তু জাতীয় দলে যদি 20টা প্লেয়ার থাকে, এখানে বসুন্ধরা নিয়ে যায় 14 জন প্লেয়ার, আর থাকে 4 থেকে 6 জন ন্যাশনাল টিমে। এখন চ্যাম্পিয়ন ফাইটের টিম হলো গিয়ে 4 থেকে 5টা,
মোহামেডান, আবাহনী, বসুন্ধরা, শেখ জামাল, শেখ রাসেল, পুলিশ। তো এই 6টা টিমের প্লেয়ার যদি আপনি ভাগ করে দেন তাহলে কিন্তু দেখা গেছে বসুন্ধরাই সবসময় শক্তিশালী টিম। তো এইখানে আমার মনে হয় যে প্লেয়ার সংকট, অনেক প্লেয়ার সংকট। যতক্ষণ পর্যন্ত প্লেয়ার না বেরিয়ে আসবে, এই বসুন্ধরার যেইভাবে তারা টিম পরিচালনা করতেছে, আমার মনে হয় বসুন্ধরা আরও 5 বছর চ্যাম্পিয়ন হবে। কারণ আপনি এখন মানে এই বসুন্ধরার সাথে গ্যাপটা কমানোর রাস্তাটা কি? কমানোর রাস্তাটা হচ্ছে যে আপনার আরও প্লেয়ার বের করে আনতে হবে। কম্পিটিশন, একটা জাতীয় দলের এগেনস্টে আরেকটা জাতীয় দল থাকতে হবে, যাতে জাতীয় দলের খেলোয়াড়রা যেন সিরিয়াস থাকে এবং তারা যাতে বুঝতে পারে না আমাদের জায়গা আরও প্লেয়াররা আছে, তারা আসতেছে। এবং আপকামিং প্লেয়ার যদি থাকে আপনার তখন ক্লাব লেভেলের কম্পিটিশনটাও বাড়বে, জাতীয় দলের কম্পিটিশনটাও বাড়বে। তো আমার মনে হয় যে প্লেয়ার সংকটের কারণেই আমরা দীর্ঘমেয়াদী প্ল্যানে যাচ্ছি যে আমরা প্লেয়ার বের করে এনে, যেমন এই বছর আপনি যদি দেখেন 3-4 জন খেলোয়াড় কিন্তু মোহামেডান থেকে বেরিয়ে আসছে, জাতীয় দলে চান্স পাচ্ছে। তো আমার মনে হয় যে এই প্রতিটা ক্লাবই যদি চায় নতুন খেলোয়াড় সন্ধান করে, তাহলে আমার মনে হয় যে আরও ক্লাব লেভেলে আরও কম্পিটিশন হবে আমার মনে হয়। অবশ্যই, মানে বাংলাদেশের ফুটবলে নতুন ফুটবলার তুলে আনার বিকল্প নেই এখন আমাদের পাইপলাইনের যে অবস্থা। আমরা আরও কথা বলবো ফুটবল নিয়ে, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফরচুন শো প্রেজেন্টস খেলার আড্ডায় আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরও একবার ফরচুন শো নিবেদিত খেলার আড্ডায়। আমরা কথা বলছিলাম প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে। প্রিমিয়ার লিগ ফুটবলের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন টেকনিক্যাল ডিরেক্টর বাইজিদ জুবাই নিপু এবং প্রিমিয়ার লিগের রানার্স আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব তার হেড কোচ আলফাজ আহমেদ, তিনিও আছেন আমাদের সাথে স্টুডিওতে। আমরা যেহেতু এই দুইজনকে পেয়েছি, আমরা কথা বলেছি বসুন্ধরা কিংস নিয়ে, মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে। আশা করি এই দুই ক্লাবের যে প্রতিদ্বন্দ্বিতা নেক্সট সিজনও থাকবে। তবে আমরা যাদের কাছ থেকে আরও বিভিন্ন ক্লাব থেকে প্রতিদ্বন্দ্বিতা আশা করি, আমরা আবাহনীকে দেখেছি যে বসুন্ধরা কিংসের সাথে দারুণ ফাইট করেছে বিগত সিজনগুলিতে, কিন্তু এবার দলটি তৃতীয় হয়েছে। তো এই দলটি মানে আসলে আবাহনীরও কিন্তু ম্যানেজমেন্টে কিছু চেঞ্জ এসেছে, প্লেয়ার্স লাইন আপে কিছু চেঞ্জ এসেছে। তারপরেও মানে এটা কি এক্সপেক্টেড ছিল কিনা, নাকি এটা আসলে মোহামেডানের ক্যারিশমা, তারাই আবাহনীকে ওভার পাওয়ার করেছে যা আগের সিজনগুলিতে হয়নি? মানে আমি নিপু ভাইকে জানতে, সেটা হচ্ছে যে আবাহনী নিঃসন্দেহে একটা ভালো টিম এবং তাদের ম্যানেজমেন্টটা খুব ভালো। ম্যানেজমেন্টে যে সমস্ত লোক ডিরেক্টররা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানে প্রখ্যাত লোক এবং বিখ্যাত লোক এবং প্রতি যশা লোক ওখানে উপস্থিত। প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্ট থেকে আরম্ভ করে মিনিস্টার থেকে আরম্ভ সবাই আছে। তারা যদি চায় তাহলে ডেফিনেটলি একটা ভালো টিম করতে পারবে এবং টিম তো সবসময় ভালোই করে। এই বছর হয়তো তারা ভালো টিম করতে পারে না, বা ভালো টিম বা ম্যানেজমেন্ট চেঞ্জ করেছে, সিইও একটা নতুন নিয়েছে, উনি আসছেন, উনি বোঝার সময় তো অনেক সময় লাগে। আমরা বাইরে থেকে বুঝি, ভিতরে আসলে কি হচ্ছে আমরা কিছুই জানি না। তবে আমরা শুনলাম যে আগামী বছর খুব ভালো টিম করবে, এইটুকু জানি, ভালো টিম করা উচিত। আলফাজ ভাই, আবাহনীর এগেনস্টে জয় দিয়ে মানে শেষ হয়েছে আপনাদের লিগটা, সত্যি খুব দারুণ খবর। কিন্তু এর সাথে কেউ কখনো এটা কাজ করেছে কিনা আবাহনী, মানে হ্যাঁ আবাহনীর কাছে হারতেও হয়েছে এর আগে, তখন আপনি করছিলেন না যদিও। মানে কি মনে হচ্ছে আবাহনী নেক্সটে কামব্যাক করতে পারবে কিনা, একটু কি খারাপ লাগে কিনা আবাহনীর জন্য? আসলে আবাহনী তো সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী, এখানে আসলে জয়টা খুবই একটা মুখ্য বিষয়। আমাদের টিমটা আসলে এই লাস্ট ম্যাচটা আবাহনীর সাথে জেতাতে শিরোপার যে একটা কষ্ট, ওই কষ্টটা কিন্তু দর্শকের মাঝে ছিল না। হ্যাঁ, সো এইখান থেকে আমি অনেক হ্যাপি যে আবাহনীর সাথে জিততে পেরেছি। বাট আবাহনী অবশ্যই ভালো টিম, সবসময় ভালো টিম করে এবং আগামী বছর শুনতেছি আমাদের প্লেয়ারও নিচ্ছে তারা এবং খুবই চ্যাম্পিয়ন ফাইটে টিম করতেছে। তো আমরা অবশ্যই ওয়েলকাম। আবাহনী যদি পিছিয়ে থাকে এটা তো এটা খারাপ দেখা যায়। আসলে সবসময় ফ্রন্টে আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস থাকবে, এটাই দর্শকরা চায়। আবাহনীর অনেক দর্শক আছে বাংলাদেশে, তারা সবসময় চায় আবাহনী চ্যাম্পিয়ন হোক। তো আমরাও চাই যে আবাহনীর মতো টিম সবসময় চ্যাম্পিয়ন ফাইটে থাকুক। আমরা লিগের বাকি দলগুলো যদি দেখি, শেখ রাসেল ক্রীড়া চক্র, তাদেরও কিন্তু বসুন্ধরা গ্রুপের একটা পৃষ্ঠপোষকতা রয়েছে। ইভেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব, তাদের পারফরমেন্স তো খুব একটা বেশি মানে আশাব্যঞ্জক ছিল না। আমরা ব্রাদার্স ইউনিয়নের মতো ক্লাব দেখলাম যারা কিনা প্রিমিয়ার লিগে এসেছেন, আবার তারা রেলিগেটেড হয়ে গেলেন। মানে কিছু ঐতিহ্যবাহী ক্লাব আছে যাদের কিনা আন্ডার পারফর্ম করেছে, তাদের ক্ষেত্রে মানে আপনার মূল্যায়নটা কি? আসলে সব কিছু যদি আপনি বিবেচনা করেন দেখা যাবে যে আসলে অর্থটাই মুখ্য। আসলে প্রতিটা ক্লাবের ইনকাম সোর্সটা খুবই জরুরি। বিশেষ করে ব্রাদার্সের মতো টিম, মোহামেডানের মতো টিম, তারা আসলে হিমশিম খেতে হয়। আরও টিম আছে চিটাং আবাহনী, রহমতগঞ্জ, এদের আসলে 40
সব কিছু মিলায় যদি দেখেন সবার অবকাঠামো একরকম না, এক একটা টিমের এক এক ধরনের। সো এইখানে অর্থ সংকটটাই আমার মনে হয় সবচেয়ে মূল কারণ। প্রতি বছর এই বছর কিন্তু দেখেন আপনি জুলাই থেকেই ট্রান্সফার শুরু হয়ে গেছে, জুলাইয়ের 1 তারিখে। এটা কিন্তু গত 20 বছরও ছিল না আমাদের। সো এই লিগ জুনের 1 থেকে, তো এই প্রতি বছর কিন্তু 2 মাস টাইম পায় ক্লাবগুলো, এই বছর কিন্তু টাইমই পাচ্ছে না। খেলা শেষ আজকে, পরশুদিন থেকে দলবদল। সো এই যে এখন ক্লাবগুলো যে টাকা জোগাড় করবে কিভাবে, আসলে এটা আসলে আমি যখন খেলোয়াড় ছিলাম তখন বুঝতে পারি না, বাট এখন কোচ হওয়ার পর বুঝতে পারছি যে আসলে টাকা জোগাড় করা খুবই কষ্টদায়ক। সো এই যে একটা প্রেশার ক্লাবগুলো নিতে পারে না। তো আমার মনে হয় যে সবাই যদি আগে থেকে প্ল্যান করে অর্থ সংকট কীভাবে কাটানো যায়, ক্লাবগুলো চিন্তা করে ওই প্রসেসিংয়ে আগায়, তাহলে আসলে প্রফেশনাল ফুটবলে টিকে থাকাটা অনেক অনেক কষ্টদায়ক। বায়েজিদ জুবায়ের নিপু, আপনি অনেক বছর ধরে ফুটবলে কাজ করছেন, দেশের ফুটবলে। আপনিও কি মনে করেন ক্লাবগুলোর যে ম্যানেজমেন্টে যারা আছেন তাদের আর একটু সিরিয়াস হওয়া প্রয়োজন, আর একটু মানে যদি তারা পুশ করতে পারেন, যদিও বা এখন সব জায়গায় আর্থিক একটা সংকট চলছে, তারপরে যদি ভালো টিম করা যায়? ডেডিকেশনটা বড় জিনিস। যারা আসলে অফিসিয়াল হয়, মানে আমি একটা যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ব্রাদার্স ক্লাবের কথা বললো, আমিও আমার প্যারেন্টস ক্লাব, আমিও ওখানে খেলেছি কয়েক বছর ওখানে। তো ব্রাদার্স ক্লাবের যে আগের যারা ডেডিকেটেড লোকজন ছিল, যেমন খোকাবাই, আমাদের খোকাবাই ছিল, উনি যে সমস্ত টিম করতো বা ওনার লোকজন নিয়ে করতো, বাবলা ভাই যা ছিল, এরপরে যে লোকগুলো আসছে ওরা ডেডিকেশন নাই। ডেডিকেশন থাকতে হবে যে আমার যেভাবে হোক ক্লাবটার প্রতি মায়া থাকতে হবে, দয়া থাকতে হবে, আমাদের করতে হবে। কোত্থেকে টাকা আনবো, ইভেন্ট যারা আসতেছে তাদেরও জানা উচিত যে আমি কোত্থেকে টাকা নিয়ে আসবো। মানে আমি একটা পোস্টে বসে গেলাম তারপরে বলবো টাকা নাই, টাকা নাই, না। এটা তো যেমন মোহামেডান লাকি যে দুইটা ভালো একটা গ্রুপ পেয়েছে, দুইজনকেই ভালো পেয়েছে, সুতরাং তারা অর্থ সংকটে ভুগছে না। কিন্তু অন্যান্য ক্লাবগুলো কিন্তু সিস্টেমেটিক করতে যাচ্ছে না। এই যে দুইটা ক্লাব উঠছে এখন, আমি মুরগা ওয়ান্ডারার্স ক্লাব উঠেছে এবং ফকিরারপুল উঠেছে। এখন ওদের যদি ক্লাবের অবস্থানটা দেখেন, আমি তো ওরা চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা তাদেরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। আমার প্রেসিডেন্ট আমাকে পাঠিয়েছিল। তো দেখলাম যে জরাজীর্ণ অবস্থা, মানে অবকাঠামোই নাই। তো এখন যদি একটা ক্লাব উঠলো, একটা মিনিমাম তো একটা ফান্ড লাগে। এই ফান্ডটা যদি তারা ওইভাবে না করে, শুধু পদ আগলে দেখে, তাহলে তো হবে না। ওই ধরনের লোক, ওই ম্যানেজমেন্ট আনতে হবে এবং কারা ইন্টারেস্টেড তাদেরকে ইন্টারেস্ট বানাতে হবে। অনেক লোক আছে, টাকাওয়ালা অনেক লোক আছে, তাদের কাছে যেতে হবে, তাদেরকে বুঝাইতে হবে। অবশ্যই, মানে আমরাও তাই মনে করি। আপনাকে ধন্যবাদ বায়েজিদ জুবায়ের নিপু, এবং একই সাথে আলফাজ আহমেদ, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি যে নেক্সট সিজনে আমরা শুধু বসুন্ধরা কিংস কিংবা মোহামেডান না, আর অন্য দলের মধ্যে যে টানটান উত্তেজনাময় একটা ফুটবল সিজন আমরা সেটা পাবো, এবং অন্য ক্লাবগুলো তারাও সিরিয়াস হবে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে এবং দলটাকে চালানোর ক্ষেত্রে। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ফরচুন শো প্রেজেন্টস খেলার আড্ডা। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।